সংবহন তন্ত্র, এই যে রক্ত সংবহন তন্ত্র প্রথম আবিষ্কার করেন যে ব্যক্তি, তার নামটা প্রায়ই আসে। রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করে উইলিয়াম হার্ভে। নামটা মনে রাখবে, উইলিয়াম হার্ভে। আর রক্তের গোলাবে না, দ্বিতন্ত্রী সংবহন, রক্তের দ্বিতন্ত্রী সংবহন আবিষ্কার করেন যে ব্যক্তি, সেটাও হচ্ছে উইলিয়াম হার্ভে। অ্যাকচুয়ালি কি রক্তের দ্বিতন্ত্রী সংবহন মানে কি, বা ডবল সার্কুলেটরি সিস্টেম কি? আমাদের শরীরে দু প্রকার রক্ত বয়ে যায়। একটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, একটা হচ্ছে O2 অক্সিজেন ব্লাড, যেটাকে আমরা বলি পিওর ব্লাড। হ্যাঁ, মানে বিশুদ্ধ রক্ত, যে রক্তের মধ্যে অক্সিজেন থাকে তাকে বলি পিওর রক্ত। আর একটা হচ্ছে ডাইঅক্সিজেনেটেড ব্লাড। যাকে বলি আমরা অশুদ্ধ রক্ত। এই ডাইঅক্সিজেনেট ব্লাডটাকে অনেকে নাম করেন হচ্ছে CO2, মানে কার্বন ডাইঅক্সাইড ব্লাড। এবার আমাদের শরীরে এই দু প্রকার ব্লাড হয়। আমরা জানি এই যে অক্সিজেনেটেড ব্লাড, যেটাকে আমরা বলি বিশুদ্ধ রক্ত, এটা একরকম, এটা হচ্ছে ধমনী দিয়ে বহন হয়। এই যে আমাদের শরীরের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে শিরা আর একটা হচ্ছে ধমনী। এই যে অক্সিজেনেটেড ব্লাড, এটা হচ্ছে ধমনী দিয়ে যায়। আর এই যে দূষিত রক্ত যেটা CO2, এটা যায় শিরা দিয়ে। এ প্রসঙ্গে মনে রাখবি, তাহলে যদি বলো কোনটা আমাদের শরীরে বিশুদ্ধ রক্ত বহন করে, আমরা বলবো হচ্ছে ধমনী। আর যদি বলে আমাদের শরীরে দূষিত রক্ত কে বহন করে, উত্তর হবে আমাদের কাছে হচ্ছে শিরা। কিন্তু এই জায়গায় একটা স্টার মেরে কথা মনে রাখবি, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, আর একটা শব্দ আছে ফুসফুসীয় শিরা। এই যে ফুসফুসীয় ধমনী আছে, এ কি করে, দূষিত রক্ত বহন করে। আর এই যে ফুসফুসীয় শিরা, এ হচ্ছে বিশুদ্ধ রক্ত বহন করে। এই যে 4-5টা জিনিস আমি বললাম, এখান থেকে কোশ্চেন আসে এবং এই জায়গাগুলো আমাদেরকে গুলিয়ে ফেলে। ওকে, যদি বলে শুধু ধমনী কোন রক্ত বহন করে, উত্তর হবে বিশুদ্ধ রক্ত। আর যদি বলে ফুসফুসীয় ধমনী কোন রক্ত বহন করে, উত্তর হবে দূষিত রক্ত। যদি বলে শুধু শিরা কোন রক্ত বহন করে, উত্তর হবে আমাদের হচ্ছে বিশুদ্ধ রক্ত। যদি বলে ফুসফুসীয় শিরা কোন রক্ত বহন করে, উত্তর হবে হচ্ছে বিশুদ্ধ রক্ত। এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে দুটো আলাদা আলাদা আর্টারির মাধ্যমে, জালকের মাধ্যমে আমাদের যে শরীরে প্রবাহিত হচ্ছে, এই যে সিস্টেম, এই সিস্টেমটাকেই আমরা বলি হচ্ছে ডবল সার্কুলেটরি সিস্টেম বা রক্তের দ্বিতন্ত্রী সংবহন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? সামনে এগোই। দেখো, ন্যাচারালি যখন আমরা রক্তের শ্রেণীবিভাগ করব, এই যে ব্লাড, হ্যাঁ, ব্লাড হচ্ছে বা রক্ত হচ্ছে দু প্রকার। আমাদের যে রক্ত থাকে শরীরে, এই রক্তকে দুই ভাগে ভাগ করা যায়, মানে রক্তের উপাদান। ওকে, এই জায়গাটা যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে রক্তের উপাদানের শ্রেণীবিভাগ। রক্ত কী নিয়ে গঠিত? রক্তের দুটো জিনিস থাকে, একটার নাম হচ্ছে প্লাজমা, আর একটার নাম হচ্ছে ব্লাড কর্পোসাল।
রক্তজালক বা রক্ত বা ব্লাড কর্পাসেল। এই যে প্লাজমা, প্লাজমা আমাদের ব্লাডের যে লিকুইড পার্টটা থাকে, ব্যাপারটা একটা জিনিস ভালো করে বুঝবে, আমাদের যখন আমাদের শরীরে যখন একটা রক্ত হয়, রক্তটাকে আমরা কী ধরি? তরল। যখন আমাদের কোনো জায়গায় কেটে যায়, যে জায়গাটা, আচ্ছা আগে প্রত্যেকের পার্সেন্টেজটা বলি। আমাদের শরীরে ব্লাড যে থাকে তার মধ্যে প্লাজমা হচ্ছে 55%, আর ব্লাড কর্পাসেল থাকে 40 থেকে 45%। সেখানে রক্ত হয় তরল, যেহেতু প্লাজমা হচ্ছে রক্তের লিকুইড পার্ট। প্লাজমা হচ্ছে রক্তের যে তরল ভাবটা আমরা দেখি, সেটা হচ্ছে রক্তের লিকুইড পার্ট। আর রক্তজালক যে ব্লাড কর্পাসেল, যে গোল গোল শক্ত পার্ট যেটা, সেটা হচ্ছে 40%। যেহেতু তরলের ভাগটা বেশি থাকে ব্লাডে, সেই কারণে আমরা রক্তকে তরল দেখি। এবার প্রশ্ন হচ্ছে প্লাজমার মধ্যে কি থাকে? এই প্লাজমার মধ্যে থাকে 90% ওয়াটার। আমরা যে জল খাই, জলের 90% চলে যায় কোথায়? রক্তে। তার 7% থাকে প্রোটিন, 0.09% থাকে সল্ট, সেখানে রক্ত একটু লবণ নোনতা টাইপের হয়। আর 0.1% থাকে গ্লুকোজ। সে কারণে দেখবি রক্ত, অনেকে হাত কেটে গেলে রক্তটা আঙুলটা গালে দিয়ে খেয়ে না, মানে ওই যে শরীরের যে গ্লুকোজ আছে, প্রোটিন আছে, সেটা চলে গেল। যাই হোক, এটা ঠিক না। এবার দেখো, এছাড়াও এই যে প্লাজমা, এই প্লাজমাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা পার্ট, এই প্লাজমার একটা পার্টকে বলে অ্যালবুমিন, এটাকে বলে অ্যালবুমিন। আর একটা যে পার্ট আছে রক্তের, সেটাকে বলে হেপারিন। অ্যালবুমিন এবং হেপারিন। এই যে অ্যালবুমিন যেটাকে বলছি, অ্যালবুমিন হচ্ছে আমাদের রক্তের যে প্রোটিন পার্টটা থাকে না, আমাদের রক্তের যে প্রোটিন থাকে, এই প্রোটিন পার্টটা হচ্ছে অ্যালবুমিন। এটা হচ্ছে রক্তের প্রোটিন পার্ট। এ কী করে? এই অ্যালবুমিন আমাদের শরীরে এনার্জি দেয়। সেখানে রক্তে, কারোর শরীরে যদি রক্ত কম হয়, তার এনার্জি শরীরে কমে যায়। তার কারণ হচ্ছে তার শরীরে অ্যালবুমিনের পরিমাণটাও কমে যায়। আর একটা যেটা হচ্ছে হেপারিন। হেপারিন কি হচ্ছে? আমাদের শরীরে যখনই কোনো জায়গায় কেটে যায়, কিছুক্ষণ বাদে শরীরের রক্ত যেটা আছে ওই কাটা জায়গা থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি কারোর শরীরে হেপারিন থাকে, তাহলে বহুমাত্রা হেপারিন থাকে, তাহলে সে কী করে? রক্ত জমাট বাঁধতে দেয় না। আর বেসিক্যালি হেপারিন থাকে আমাদের রক্তের যে শিরা বা ধমনী থাকে, ধমনীর ভিতর। ওকে, এটাকে বলে, এই হেপারিনকে বলে অ্যান্টি কগলুজেন্ট। অ্যান্টি কগলুজেন্ট মানে হচ্ছে যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। প্রশ্ন হচ্ছে, এ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না। দেখ, মেন ব্যাপার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধর আমাদের শরীরের শিরার মধ্যে দিয়ে তো রক্ত যাচ্ছে। এবার যখন আমাদের শরীরের শিরার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, প্রশ্ন হচ্ছে যদি কোনো দিন আমাদের শিরার মধ্যে রক্ত আটকে যায়, এরকম কোনো দিন শুনেছি যে শিরার মধ্যে দিয়ে যেতে যেতে রক্ত আমাদের আটকে গেছে? কখনো হয় না। যখন আটকে যায়, তখন সেটা দেখবি আমাদের ওই জায়গা থেকে ওই অংশটা কেটে বাদ দিতে হয়। অনেকের দেখবি ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে কী হয়? মাথায় কোনো আঘাত পেলে কী হয়? রক্ত ওই ব্রেনের কোনো একটা পোর্শনে আটকে যায়। এবার প্রশ্ন হচ্ছে, রক্ত তো আমাদের সারা দেহে অলওয়েজ সার্কুলেট হচ্ছে, যাতায়াত করছে। কোনো একটা জায়গায় যদি রক্ত আটকে যায়, তখন কি হয়? ওই জায়গা দিয়ে রক্ত আর যাতায়াত করতে পারে না, ফলে তার ক্ষতিটা আমাদের সারা বডিতে হয়। সেখানে দেখবি কোনো একটা জায়গায় রক্ত যদি আটকে রাখিস, বা যদি ধর হাতের কোনো একটা জায়গায় তুই শক্ত করে আটকে দিয়ে দিলি,
যখন কেউ অনেকে বলে না সাপে কেটে গেলে ওই জায়গাটা বেঁধে দাও, কেন বেঁধে দাও? কারণ ওই যে জায়গাটা যদি শক্ত করে বাঁধা হয় রক্ত আর ওখান থেকে যেতে পারবে না। এবার রক্ত যদি না যেতে পারে তাহলে কী হবে, ওই ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে পড়বে না। আর যখনই সারা শরীরে ছড়িয়ে পড়বে না তাহলে যে বিষটা আছে সেটা অনেক ধীরে ধীরে যাবে। রক্ত যেতে পারে না এমন নয়, রক্ত যদি যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় সে তো মারা যাবে। এবার এই যে প্রশ্ন হচ্ছে, এই যে শিরা বা ধমনির মধ্যে রক্ত জমাট বাঁধছে না, অনবরত রক্ত বয়ে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে হেপারিন। এই হেপারিন থাকে বলেই রক্ত কখনো আমাদের শরীরের ভিতরে জমাট বাঁধে না। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে এই হেপারিন কোথায় তৈরি হয়? হেপারিন তৈরি হয় লিভারে। হেপারিন তৈরি হয় লিভারে, মনে রাখবি। যেখানে কারোর শরীরে যদি লিভারে প্রবলেম থাকে সে বেশি দিন বেঁচে থাকতে পারে না। এবং শিরাতে রক্ত যে জমাট বাঁধে না তার প্রধান কারণ হচ্ছে হেপারিন। এটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। হেপারিনের মূল কাজ হচ্ছে কি, শরীরের ভিতরে রক্তকে কখনোই জমাট বাঁধতে দেয় না। এবার এখানে যেটা আমি পড়ছিলাম যে রক্ত জালক বা যেটাকে আমরা বলছি ব্লাড কর্পাসেল, এই ব্লাড কর্পাসেল হচ্ছে 3 প্রকার। এই যে রক্ত জালক এ হচ্ছে 3 প্রকার। কি কি? 3টে নাম অলওয়েজ মনে রাখবে, যাদের ইম্পর্টেন্স এক্সামে বারবার জিজ্ঞেস করবে। একটা হচ্ছে আরবিসি, আর ফর রেড ব্লাড কর্পাসেল, যাকে বলি লোহিত রক্ত কণিকা। তারপরে হচ্ছে ডাব্লিউবিসি, ডাব্লিউ মানে হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল, যাকে আমরা বলি শ্বেত রক্ত কণিকা। আর একটা হচ্ছে প্লেটলেটস। ওকে, রক্তরস। এদের প্রত্যেকের ইংরেজি নামটা জিজ্ঞেস করে, এবং মনে রাখবি ব্লাড চ্যাপ্টারে যা ইংরেজি নাম আছে ওই একই নামটা বাংলাতেও ব্যবহার হয়। আমরা যে এখানে বলছি আরবিসি, আরবিসিকে বলে এরিথ্রোসাইট, বাংলায় লিখি এরিথ্রোসাইট। ডাব্লিউবিসিকে বলে লিউকোসাইট। আর প্লেটলেটসকে বলা হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। ক্লিয়ার? আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। আরবিসিকে বলা হয় রেড ব্লাড কর্পাসেল বা এরিথ্রোসাইট, ডাব্লিউবিসিকে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসেল বা লিউকোসাইট, আর একটা প্লেটলেটসকে বলা হয় থ্রম্বোসাইট। ভীষণ গুরুত্বপূর্ণ এই টেবিলটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। যখনই আমি বলবো অ্যালবুমিন তখনই বুঝে নিতে হবে এটা রক্তের প্লাজমা। আবার বলি, রক্তকে 2টো ভাগে ভাগ করা যায়। রক্তের মধ্যে 2টো উপাদান থাকে, একটার নাম হচ্ছে প্লাজমা আর একটার নাম হচ্ছে রক্তজালক বা ব্লাড কর্পাসেল। ব্লাড কর্পাসেল অনেকটা দানা আকৃতির হয়, ওকে, আর প্লাজমা হয় দানাবিহীন, যেহেতু এটা হয় দানাবিহীন। ওকে, মানে এটা যেহেতু তরল সেহেতু দানাবিহীন হয় না, আর এটা যেহেতু রক্তজালক ব্লাড কর্পাসেল এটা হয় দানা। প্লাজমার কি থাকে? 90% ওয়াটার, 7% প্রোটিন, 0.09% সল্ট এবং 0.1% গ্লুকোজ। প্লাজমা 2 প্রকার, একটা হচ্ছে অ্যালবুমিন, একটা হচ্ছে হেপারিন। অ্যালবুমিন কি করে? আমাদের ব্লাডের যে প্রোটিন পার্টটা তার দায়িত্ব বহন করে হচ্ছে প্রোটিন এবং এনার্জি দেয় যেটা, সেটা হচ্ছে অ্যালবুমিন। আর হেপারিন কি করে? আমাদের শিরা দিয়ে যখন রক্ত যায় সেটা কখনো রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর রক্তজালক বা ব্লাড কর্পাসেল যেটা হচ্ছে দানাদার রক্তকণিকা, এর কাজ এটা হচ্ছে 3 প্রকার। আরবিসি লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, প্লেটলেটস, তার যার আর এক নাম হচ্ছে থ্রম্বোসাইট। এই জায়গাটা ক্লিয়ার? এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? তাহলে এগোই। ওকে, ঠিক আছে। এবার আমরা প্রথমে পড়ছি আরবিসি, যার পুরো নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসেল। রেড ব্লাড কর্পাসেল, যার আর এক নাম হচ্ছে লোহিত রক্তকণিকা।
জাস্ট ভালো করে একবার বুঝবে, তাহলে অর্ধেক পড়া লাগবে না। ফার্স্ট পয়েন্ট যেটা, এটা হচ্ছে আকার, এটা হচ্ছে বাইনোকেভ শেপ। বাইনোকেভ আকৃতির। 2 নম্বর যেটা, এতে কখনো নিউক্লিওলাস থাকে না। ওকে, নিউক্লিওলাস, এই রক্তে কখনো নিউক্লিওলাস থাকে না। আরবিসিতে কখনো নিউক্লিওলাস থাকে না। প্রশ্ন কিন্তু যে কটা আসবে সে কটাই লিখছি। প্রশ্ন হচ্ছে এই যে নিউক্লিওলাস, এই প্রসঙ্গে আমি বলেই দিই, শুধু উট আর একটা প্রাণীর নাম হচ্ছে হ্যামা, অনেকটা ক্যাঙ্গারুর উপজাতি, এদের শরীরে কিন্তু নিউক্লিওলাস থাকে। এ দুজন হচ্ছে ব্যতিক্রম। ওকে, আর এটা যদি বলা হয় আরবিসির কথা, যদি বলা হয় তৈরি হয়, যদি আমি বলি আরবিসি তৈরি কোথায় হয়, একটা হচ্ছে অ্যাডাল্ট, যারা বড় তাদের হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো। বোন ম্যারো বা অস্থিমজ্জা। আর একটা যারা ইনফ্যান্ট, যারা একদম ছোট, যারা 0 থেকে 3 বছরের বয়সের মধ্যে পড়ছে, তাদের তৈরি হয় লিভারে, মানে যকৃতে। আর আরবিসির যখন কাউন্ট করি আমরা, ধরো রক্তের রিপোর্ট আনলাম, হ্যাঁ, রক্তের রিপোর্টে আরবিসির পরিমাণ কত হলে বুঝতে হবে যে শরীরে রক্তের পরিমাণ ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যদি ছেলেদের ক্ষেত্রে রক্তের পরিমাণ, আরবিসির পরিমাণ যদি 4.5 থেকে 6.5 পার কিউবিক মিটার, মানে প্রতি ঘন মিলিমিটারে থাকে, তাহলে সেটা বলতে হবে তার শরীরে রক্ত ঠিক আছে। তার থেকে কমে গেলে তাকে বলতে হবে যে ওর শরীরে রক্ত কম। আর মেয়েদের ক্ষেত্রে একটু কম থাকে, 3.8 থেকে 5.8। ক্লিয়ার? আর একটা জিনিস খুব জিজ্ঞেস করে, এদের এজ। আমাদের শরীরে রক্ত হার্ডলি 120 দিন থাকতে পারে, মানে আরবিসি যে লোহিত রক্তকণিকা যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের শরীরের, হ্যাঁ, আরবিসির পরিমাণ কমে গেলে আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রবলেম হয়। বাকিগুলোরও প্রবলেম হয়, কিন্তু আরবিসি সবচেয়ে ইম্পর্টেন্ট। আরবিসি 120 দিন বাদে মারা যায়। সেই কারণে বলে যে কোনো রক্ত তুমি যদি ডোনেট করো, যদি তুমি রক্ত দানও করো, তাও তোমার শরীরে কোনো প্রবলেম হয় না, কারণ তোমার যে আজকে রক্তটা আছে 120 দিন বাদে তো অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি সেই রক্তটা তোমার শরীরে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে রক্ত 120 দিন বাদে যে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, মরে গিয়ে কোথায় যায়? প্লিহাতে যায়। প্লিহা, হ্যাঁ, যাকে বলে স্পিলিন, একে বলে রক্তের কবর ঘর। আর একটা হচ্ছে আমরা আরবিসি যেটা রক্তের জন্য প্রয়োজন হয়, আমরা 1 বছরে 3 বার ডোনেট করতে পারি, 3 টাইমস। কেউ চাইলে 1 বছরে 3 বার রক্তদান করতে পারে, কারণ 3 বার 36, ওকে, 120 দিন অন্তর অন্তর সে রক্ত ডোনেট করতে পারে। এবারে দেখো, প্রশ্ন হচ্ছে এই আরবিসির যখন ভাঙবি, যখন আরবিসির ফরমেশন দেখবি, তখন আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। ওকে, আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। যদি হিমোগ্লোবিনকে ভাঙি, He প্লাস গ্লোবিন মানে হিমোগ্লোবিন। দেখো এখানে He
এইচই এটার মধ্যে থাকে, এই যে এইচই এটার মধ্যে থাকে আয়রন প্লাস হেমাটিন। যেহেতু আয়রন থাকে, আয়রন মানে লোহা, তাই জন্য এই যে কালারটা, এই যে রক্তের যে কালারটা, এটা হয় রেড। সেখানে আরবিসির কালার হয় রেড, কারণ এতে কি থাকে? আয়রন। আর গ্লোবিন থাকার মানে হচ্ছে এতে প্রোটিন থাকে। ক্লিয়ার? সে কারণে কি হয়, এই যে ব্লাডের কালার, এই ব্লাডের কালারটা হয় রেড। যেহেতু গ্লোবিন থাকে, সে কারণে এই ব্লাডে থাকে প্রোটিন। আর কি, যদি কারোর শরীরে যদি এই হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন কম থাকে, হ্যাঁ, হিমোগ্লোবিন যদি কারোর শরীরে কমে যায়, তাহলে তার একটা রোগ হবে, খুব আসে, তার নাম হচ্ছে অ্যানিমিয়া, যার আর এক নাম বলা হয় রক্তাল্পতা। মানে দেখবি কিছু কিছু ছেলে মেয়েদের বারবার রক্ত দিতে হয়, রক্ত চেঞ্জ করে রক্ত দিতে হয়, কারণ তাদের শরীরে কি হয়, অটোমেটিক হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, অটোমেটিক্যালি তার শরীরে কি হয়ে যাবে, প্রোটিনে কমে যাবে, সে কারণে তাকে আবার কি হয়, রক্ত দিতে হয়। প্রশ্ন হচ্ছে, এই যে হিমোগ্লোবিনের পরিমাণ মেয়েদের ক্ষেত্রে, আগে বলি ফিমেলদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে 13 থেকে 17 গ্রাম লাগে। প্রতি লিটার রক্তে মেয়েদের ক্ষেত্রে লাগে 13 থেকে 17 গ্রাম, আর ছেলেদের ক্ষেত্রে লাগে, সরি একটুখানি ভুলে গেছে, বেশিটা লাগবে হচ্ছে ছেলেদের, আর মেয়েদের ক্ষেত্রে লাগে, তবু একবার নিজেরা একটু বই থেকে চেক করে নিন যদি ভুল হয়, মেয়েদের ক্ষেত্রে লাগে 12 থেকে 15 গ্রাম, 2 গ্রাম কম লাগে, 12 থেকে 15 গ্রাম 1 লিটার রক্তে। যদি 1 লিটার রক্তে ছেলেদের 13 থেকে 17 গ্রাম হিমোগ্লোবিন থাকে, তাহলে বলতে হবে এই ছেলেটার রক্তে কোনো প্রবলেম নেই, মানে এর অ্যানিমিয়ার কোনো সম্ভাবনা নেই। যদি মেয়েদের 1 লিটার রক্তে 12 থেকে 15 গ্রাম রক্ত থাকে, তাহলে বলতে হবে এই মেয়েটার গায়ে রক্তের কোনো সমস্যা নেই বা হিমোগ্লোবিনের কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে, এই যে এই ব্লাড মারা যাওয়ার পর, ডিস্ট্রাকশন হওয়ার পরে, ধ্বংস হওয়ার পরে, সেটা কোথায় চলে যায়? লিভারে। এবং লিভারে চলে যাওয়ার পরে সেটা কোথায় চলে যায়? প্লিহাতে। সেখানে প্লিহাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, যেটা আমি একটু আগে বললাম। আরবিসি থেকে বা লোহিত রক্তকণিকা থেকে এই কটা পয়েন্ট পড়লেই ক্লিয়ার। এই পর্যন্ত কারো সমস্যা থাকলে আমায় বলো, নাহলে এবার আমরা ডাব্লিউবিসিতে যাই, শ্বেত রক্তকণিকাতে যাই। ওকে, দেখ আরবিসি ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা আসছি শ্বেত রক্তকণিকার, যার নাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। দেখ, যখন আমরা হোয়াইট ব্লাড কর্পাসেলের কথা বলছি, এটাও কি হয়, রেড বোন ম্যারোতে তৈরি হয়, অস্থিমজ্জায় তৈরি হয়। বোন ম্যারো মানে অস্থিমজ্জা, আগেই বলেছি, এটা অস্থিমজ্জায় তৈরি হয়। আর কোথায়? থাইমাস গ্ল্যান্ডে তৈরি হয়, রেড বোন ম্যারো বললেই হয়ে যাবে, যদিও আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে বাইরে থেকে যদি গ্লোবিন মানে হচ্ছে হিমোগ্লোবিন, হ্যাঁ, গ্লোবিন মানে হচ্ছে হিমোগ্লোবিন, মোটা লিখিনি।
হি ফর হিলিয়াম। দেখো, যখন আমাদের শরীরে বাইরে থেকে কোনো রোগ জীবাণু বা বাইরে থেকে কেউ আমাদের শরীরে এন্ট্রি করে, তখন কেসটা কি হয়, আমাদের শরীরে যে প্রোটিন, আমাদের শরীরে যে মানে একটা সিস্টেম থাকে, সেটা কি হয়, অনেকবার আক্রান্ত হয়। আমরা দেখবি মাঝে মাঝে কি হয়, কারো সর্দি কাশি হলো, অটোমেটিক্যালি সেই সর্দি কাশি বা ইত্যাদি ঠিক হয়ে যায়। কি হয়, আমাদের শরীরের অ্যান্টিবডি হিসাবে কাজ করে, আমাদের শরীরের অ্যান্টিবডি হিসাবে কাজ করে, এবং এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ হিসাবে কাজ করে। ওকে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ হিসাবে কাজ করে, সে কারণে একে বলা হয় সোলজার, একে বলা হয় সোলজার, বা অনেকে একে বলে পুলিশম্যান অফ আওয়ার বডি। মানে আমাদের শরীরের পুলিশম্যান কাকে বলা হয়? উত্তর হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল, কারণ এ কী করে, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। মানে হঠাৎ করে আমাদের শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে তার বিরুদ্ধে লড়াই করে। দেখা গেল একটা মশা তোমার কামড়ে নিল বা একটা পিঁপড়ে কামড়ে নিল, অটোমেটিক কী হয়, আমাদের ওই জায়গাটা কিছুক্ষণ জ্বালা করে, তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তার কারণ কি? কারণ এই যে হোয়াইট ব্লাড কর্পাসেল আছে, সে কী করে, ওই জায়গাটায় গিয়ে জায়গাটা ক্লিয়ার করে দেয়। আর একটা প্রশ্ন ভীষণ আসে, আরবিসি ইস টু ডাব্লিউবিসি এর রেশিও কত? এর রেশিও কত? উত্তর হচ্ছে 600:1। মানে তোমার শরীরে আরবিসি এবং ডাব্লিউবিসি, যদি আরবিসি 600টা থাকে, যদি লোহিত রক্তকণিকার কণা 600 পিস থাকে, তার এগেনস্টে শ্বেত রক্তকণিকার কণা থাকবে 1 পিস। তার মানে দেখেই বুঝতে পারছিস যে আরবিসি এবং ডাব্লিউবিসির সংখ্যা আমাদের শরীরে কম থাকে এবং আরবিসির সংখ্যা আমাদের শরীরে বেশি থাকে, কারণ আরবিসি আমাদের শরীরে প্রোটিন দেয়। আর ডাব্লিউবিসি কী করে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ট্যাকেল করে, রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে খেয়াল করে। প্রশ্ন হচ্ছে, এই যদি রেশিও, এই যদি অনুপাতে, মানে 600টা আরবিসি যখন থাকবে, একটা ডাব্লিউবিসি থাকবে, এই রেশিওতে যদি বিঘ্নিত হয়, তাহলে কি হয়, আমাদের শরীরে একটা রোগ দেখা দেবে, তার নাম হচ্ছে লিউকোমিয়া। তার নাম হচ্ছে লিউকোমিয়া। ক্লিয়ার? এই লিউকোমিয়াটাকে অনেকে ব্লাড ক্যান্সার হিসাবেও চেনে, ব্লাড ক্যান্সার। এই লিউকোমিয়াকে অনেকে ব্লাড ক্যান্সারও বলে। ক্লিয়ার? প্রশ্ন মনে রাখবে এখানে, আরবিসি এবং ডাব্লিউবিসির মধ্যে রেশিও কত বা অনুপাত কত, তখন তোমাকে বলতে হবে 600:1, 600:1। এবং এই যদি উপাদানের কোনো ব্যাঘাত ঘটে, তখন সেখানে কি হবে, ব্লাড ক্যান্সার হবে। এবার দেখো ডাব্লিউবিসির উপাদানগুলো কী কী, ডাব্লিউবিসি কী কী নিয়ে তৈরি হয়। প্রশ্ন হচ্ছে, ডাব্লিউবিসির 4-5টা উপাদান থাকে। একটার নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল। 2 নম্বর নিউট্রোফিল। নিউট্রোফিল। 3 নম্বর বেসোফিল। নামগুলো সব মুখস্থ রাখবে, বেসোফিল। 4 নম্বর মনোসাইটস। যেহেতু এরা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিউটি পালন করে। আর 5 নম্বর লিম্ফোসাইট। লিম্ফোসাইট। এবার দেখো, এদের এক একজনের এক এক রকম কাজ। এই যে ইউসিনোফিল কি করে, যদি আমাদের শরীরে বেড়ে যায়, যদি ইউসিনোফিলের পরিমাণ, আচ্ছা আগে বলে রাখি পরিমাণ কি থাকে, অ্যাভারেজ পরিমাণ থাকে 1% থেকে 6%। মানে ইউসিনোফিল কি হয়, আমাদের শরীরে যে হোয়াইট ব্লাড কর্পাসেল, ধরো আমাদের শরীরে শ্বেত রক্তকণিকার সংখ্যা আছে, আমাদের শরীরে ধরো শ্বেত রক্তকণিকা আছে 100টা।
এবার 100টা যদি শ্বেত রক্তকণিকা থাকে তার মধ্যে হয় একটা থেকে 6টা, 1 পিস থেকে 6 পিস থাকবে ইউসিনোফিল। ধরো এটা হচ্ছে আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা। এবার এখানে আছে 100 পিস শ্বেত রক্তকণিকা। এবার 100 পিসের মধ্যে কে কে আছে? ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এখন প্রশ্ন হচ্ছে এই 100 পিসের মধ্যে 1 থেকে 6টা মতো থাকবে হচ্ছে ইউসিনোফিল। প্রশ্ন হচ্ছে কারোর যদি 3টে থাকে ঠিক আছে, 4টে থাকে ঠিক আছে, 5টা থাকে তাও ঠিক আছে, 6টা থাকলে মানিয়ে নেওয়া যায়। 6টার যেই বেশি হয়ে যাবে শরীরে ইউসিনোফিলের সংখ্যা, তখন তার কী রোগ দেখা দেবে? অ্যালার্জি। ক্লিয়ার? তার শরীরে কি দেখা দেবে? অ্যালার্জি। যখন কারো শরীরে অ্যালার্জি হয় তখন তার যে টেস্টটা হয় সেটাকে বলা হয় WBC টেস্ট। তখন তাকে কি হয়? রোহিত রক্তকণিকার টেস্ট হয়। আর রোহিত রক্তকণিকার যখন টেস্ট হয় তখন যদি তার শরীরে রোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় তখন কি হবে? তখন তার অ্যালার্জি হবে। তখন তার WBC অর্থাৎ শ্বেত রক্তকণিকার টেস্ট হয়। যখন শ্বেত রক্তকণিকার মধ্যে এই 5টা রিপোর্টে শ্বেত রক্তকণিকার টেস্ট বা অ্যালার্জি রিপোর্টে দেখবি এই 5টা নাম থাকে। এই 5টা নাম এর মধ্যে যে ইউসিনোফিল আছে, এই ইউসিনোফিলে দেখবি 1 থেকে 6% আছে অ্যাভারেজ। এবং যে রিপোর্ট আছে সেখানে দেখবি যদি 6%-এর বেশি হয়ে যায় তখন সেটাকে কি করা হয়? রেড দিয়ে মার্ক করা হয় এবং বলা হয় এর শরীরে কি আছে? অ্যালার্জি আছে। এবার বলি নিউট্রোফিল কি? নিউট্রোফিল সবচেয়ে বেশি থাকে, নিউট্রোফিলের সংখ্যা সবচেয়ে বেশি থাকে WBC-তে। অর্থাৎ শ্বেত রক্তকণিকায় যে এই 5টা থাকে ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এই 5টার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় কে থাকে? নিউট্রোফিল। বেসোফিলের সংখ্যার যদি হেরফের হয় তাহলে কি হয়? স্কিন রিলেটেড ডিজিজ হয়। অনেকের ত্বকে র্যাশ পড়ে, অনেকের ত্বকে ছোট ছোট ফুসকুড়ি হয়, বা অনেকের ত্বকের প্রবলেম হয়। যখন অনেকের ত্বকের প্রবলেম হয় তখন কি হয়? এই বেসোফিলের যে পরিমাণ থাকে রক্তে, এর পরিমাণের ওঠানামা হয় বা এর পরিমাণের কোনো না কোনো এদিক ওদিক ঘটে। তারপর হচ্ছে মনোসাইট। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি কম্পাউন্ডের যদি লিস্ট করা হয়, সবচেয়ে বেশি পরিমাণে কম্পাউন্ড থাকে, যৌগ থাকে, সেটা হচ্ছে মনোসাইট। আর নিউট্রোফিল এটা হাইয়েস্ট কাউন্ট হয়। ক্লিয়ার? এর কণা যদি কাউন্ট করা হয় সবচেয়ে বেশি হয় নিউট্রোফিল, আর সবচেয়ে বেশি কম্পাউন্ড যেটা থাকে, যৌগ বেশি থাকে, সেটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট কি হয়? আমাদের শরীরের যে ব্যালেন্স থাকে, সে ব্যালেন্সটা রাখতে সাহায্য করে হচ্ছে লিম্ফোসাইট। ওকে, এর যে অ্যাভারেজ লাইফ থাকে শরীরে লিম্ফোসাইটের, সেটা হচ্ছে 3 থেকে 9 দিন। মানে 3 থেকে 9 দিন পরে লিম্ফোসাইট অটোমেটিক ধ্বংস হয়ে যায়। আর কি? আর আমি বললাম এটাই যে যখন আমরা ব্লাড কাউন্ট করব তখন সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল। যখন ব্লাডের মধ্যে যে যৌগ থাকে সেই যৌগের কাউন্ট করব তখন সেটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে মনোসাইট। ওকে, এবার লিম্ফোসাইটের আয়ু হচ্ছে 3 থেকে 9 দিন। এবং এই যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার আয়ু হচ্ছে 13 থেকে 20 দিন। মানে 13 থেকে 20 দিন পরে একটা শ্বেত রক্তকণিকা পুরো মারা যায়, পুরো। ক্লিয়ার? এখান থেকে এই কটা পড়লেই হবে শ্বেত রক্তকণিকা থেকে। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। জাস্ট মনে রাখবে এখানে এই 5টা উপাদানের নাম, সাইডের যে কোশ্চেনগুলো আছে ন্যাচারালি দেয় না। ওকে, এবার আসি আমরা প্লেটলেটস আসি। চলো, এবার হচ্ছে প্লেটলেট। দেখ, প্লেটলেট নাম তোরা প্রত্যেকেই শুনেছিস।
যার আর এক নাম কি বলা হয়? থ্রম্বোসাইটস। দেখ, এই যে প্লেটলেট, এই প্লেটলেটের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে রক্ত হঠাৎ করে কোনো জায়গায় কেটে যায়, আমাদের যে হঠাৎ করে শরীরের কোনো জায়গায় কেটে যায়, ওই কেটে গেলে রক্ত কিছুক্ষণ বাদে অটোমেটিক্যালি কী হয়, রক্তটা জমাট বেঁধে যায় আর রক্ত বেরোয় না। এটা সাহায্য করে কে? এটা সাহায্য করে হচ্ছে প্লেটলেটস। ওকে, এই যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দুটো উপাদান, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ভিটামিন কে। দুটো নাম মনে রাখবে, সুপার সুপার ইম্পর্টেন্ট এক্সামের ক্ষেত্রে। আর কি, এই প্লেটলেট শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই দেখা যায়। ওকে, এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এই দুটো যে কোনো প্রাণীর মধ্যে পেয়ে যাবে, কিন্তু এই যে প্লেটলেট এটা শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই পেয়ে যাবি। এবং এটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় লিভারে। এটা তৈরি হয় কোথায়? লিভারে তৈরি হয়। এবং এটার অ্যাভারেজ আয়ু কত? 15 থেকে 35 দিন। জিজ্ঞেস করে না স্বভাবত, এটা 15 থেকে 35 দিন হচ্ছে এর আয়ু। এটা যখন ছেলেদের কাউন্ট করা হয় বা ন্যাচারালি যখন কাউন্ট করা হয়, তখন হয় 1.50 লাখ থেকে 4 লাখ। মনে রাখবি ঘটনাটা কি ঘটে, ঘটনাটা কি ঘটে যখন ডেঙ্গু, ইবোলা, হ্যাঁ, এই রোগগুলো হয়। বিশেষ করে ডেঙ্গু হলে শুনবি যে প্লেটলেট কমে যাচ্ছে শরীরে। এই প্লেটলেটের পরিমাণ, এই যে ডেঙ্গু, হ্যাঁ, ইবোলা এই রোগগুলোর সময় কি হয়, এই যে প্লেটলেট, এই প্লেটলেটের পরিমাণ প্রচণ্ড হারে কমতে থাকে। এবার কারোর যদি প্লেটলেট 1.5 লাখের নিচে নামে, সে অনার্গল বমি করবে, নার্ভাস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আর কারোর যদি প্লেটলেট একবার 50,000-এর নিচে নেমে যায়, তার মৃত্যু অবধারিত। ওকে, এবং ডেঙ্গু, ইবোলার ক্ষেত্রে 50,000-এর নিচে নেমে যাওয়ার পরিমাণটাও কোনটা আর একবার, ডেঙ্গু প্লেটলেট এগুলোর ক্ষেত্রে কি হয়, এই যে এই রোগগুলোর ক্ষেত্রে কি প্লেটলেটের সংখ্যা প্রচণ্ড হারে কমতে থাকে। এবং যখন প্লেটলেটের সংখ্যা যদি একবার কারো 50,000-এর নিচে নেমে যায়, তখন কি হয়, তো সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢেলে পড়ে। এবং এই কারণে কি হয়, যখনই ডেঙ্গু, ইবোলার মতো রোগ হয়, তখন কি হয়, সবচেয়ে আগে যে টেস্ট করা হয় সেটা হচ্ছে প্লেটলেট। সেখানে দেখবি যখন ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট আসে, ওখানে দেখবি টোটাল রক্তের রিপোর্ট চলে আসে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, এই তিনটের কাউন্টই দেখা হয়। এবং নর্মালি আমাদের প্লেটলেট থাকে 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে, এবং ন্যাচারালি তুই যখন সুস্থ স্বাভাবিক শরীর পাবি সেটা 3-3.5 লাখের কাছাকাছি থাকে। ক্লিয়ার? এবং মনে রাখবি, এই যে ইবোলা একজন ব্যক্তির জীবনে একবারই হতে পারে। একজন ব্যক্তির জীবনে একবারের বেশি ইবোলা ভাইরাস আসতে পারে না। সে যদি বেঁচে গেল, তার সারা জীবনে একবারও হবে না। CA+, ওটা দেখো, CA ফর ক্যালসিয়াম, পজিটিভ মানে আয়ন, পজিটিভ আয়ন চার্জ থাকে আমাদের শরীরে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। ওকে, অলওয়েজ রক্তেরও বিভিন্ন চার্জ থাকে আমাদের শরীরে। ক্যালসিয়াম থাকে বলে, CA ফর ক্যালসিয়াম, আমাদের শরীরে ক্যালসিয়াম থাকে বলে, আমাদের কোনো জায়গা কেটে গেলে কিছুক্ষণ পরে আবার ওই জায়গাটা অটোমেটিক্যালি সেরে যায়। আর ভিটামিন কে আমাদের শরীরে, ADE, হ্যাঁ, ভিটামিন কে আমাদের শরীরে থাকে বলে, ভিটামিন কে যখনই কারো শরীরের কেটে গেলে রক্ত সহজে জমাট বাঁধতে চায় না, তখন ডাক্তার বলে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাও। কারণ ভিটামিন কে কী করে, রক্তর জমাট বাঁধতে আমাদের সাহায্য করে। ওকে, এখান থেকে প্লেটলেট থেকে এইটুক পড়লেই হবে।
এগোই তারপর। হ্যাঁ, অ্যাভারেজ 1.5 লাখ থেকে 4 লাখ মেল ফিমেল দুজনারই থাকে। এগোই তারপরে। দেখ, এবার আসছে ব্লাড গ্রুপ। এবার আসছি আমরা হচ্ছে ব্লাড গ্রুপ। যে জিজ্ঞেস করে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে, নামটা মনে রাখবে, পরীক্ষায় সারা জীবনের পরীক্ষায় একবার না একবার পেয়ে যাবে। তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার। 2 নম্বর কথা, ব্লাড গ্রুপ ব্লাড, এই যে রক্ত থাকে, এই ব্লাডে 2 ধরনের প্রোটিন থাকে। একটার নাম হচ্ছে অ্যান্টিজেন, আর একটার নাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন মানে হচ্ছে আরবিসি, আর অ্যান্টিবডি মানে হচ্ছে প্লাজমা। এই যে রিসেন্টলি করোনা হয়েছে, সেই কারণে বারবার দেখবি শুনতে পাওয়া যায় যে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এ অ্যান্টিবডি দান করেছে। মানে কি, এ রক্ত দান করেছে? উত্তর হবে না। সে রক্তের 2টো পার্ট, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে রক্তরস। ও কোনটা দিয়েছে? প্লাজমা, মানে রক্তের লিকুইড পার্টটা। প্লাজমা কি হয়? রক্তের লিকুইড পার্ট। অ্যান্টিবডি বলা হয় কাকে? প্লাজমাকে। এবং এই কার্ল ল্যান্ডস্টাইনারকে এই কারণে 1930-তে প্রবাবলি নোবেল দেওয়া হয়। ক্লিয়ার? এবার ব্লাড গ্রুপের ডিফারেন্স জানি, বা ব্লাড গ্রুপটাকে জানি, অ্যান্টিজেন অ্যান্টিবডি সেকশনটা। দেখ, অ্যান্টিজেন যার আর এক নাম বললাম কি, আরবিসি। আর একটার নাম হচ্ছে অ্যান্টিবডি, যার আর এক নাম বললাম হচ্ছে প্লাজমা। আর একটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো অনেকটা এমন, কারোর শরীরে ভালো করে একটা দিন এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। অ্যান্টিজেন হচ্ছে 4 প্রকার। কি বললাম? অ্যান্টিজেন হচ্ছে 4 প্রকার। কি কি? এ, অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ বি, আর অ্যান্টিজেন ও। ক্লিয়ার? অ্যান্টিজেন 4 প্রকার কি কি? অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ বি, অ্যান্টিজেন ও। দেখ, এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টিজেন শরীরে যা থাকবে, ক্লিয়ার, যার শরীরে যে অ্যান্টিজেন থাকবে ঠিক তার বিপরীত হবে অ্যান্টিবডি। তার মানে কারোর শরীরে যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তার অ্যান্টিবডি থাকবে অ্যান্টিবডি বি। কারোর শরীরে যদি অ্যান্টিবডি বি থাকে তাহলে তার শরীরে হবে অ্যান্টিজেন এ। কারোর শরীরে যদি অ্যান্টিজেন এ বি থাকে তাহলে তার শরীরে হবে অ্যান্টিবডি ও। আর কারোর শরীরে যদি অ্যান্টিজেন ও থাকে তাহলে অ্যান্টিবডি হবে এ বি। প্রশ্ন হচ্ছে যে স্যার যদি দুটো অ্যান্টিজেনও এ হয় অ্যান্টিবডিও এ হয় কী হবে? কিছুক্ষণ ব্যক্তি বেঁচে থাকবে, তারপরে সে মারা যাবে। ক্লিয়ার এইটুক? ক্লিয়ার এইটুক প্রত্যেকের? কি মনে রাখবে? অ্যান্টিজেন যেটা থাকবে ঠিক তার বিপরীত হবে কি? অ্যান্টিবডি। ওকে, প্রত্যেকের এইটুক ক্লিয়ার? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে তার ব্লাড গ্রুপ কি হবে? আমরা যে রক্তের গ্রুপ নির্ণয় করি, এবার প্রশ্ন হচ্ছে তাহলে তার ব্লাড গ্রুপ কি বলবো? মনে রাখবি রক্তের যে অ্যান্টিজেন থাকে সেটাই হচ্ছে ব্লাড গ্রুপ। মানে এর ব্লাড গ্রুপ কি হবে? এ, এর কি হবে? বি, এর কি হবে? এ বি, আর এর কি হবে? ও। ক্লিয়ার? তাহলে রক্তের যে ব্লাড গ্রুপ হয় সে ব্লাড গ্রুপটা হচ্ছে রক্তের অ্যান্টিজেনটাই, মানে আরবিসি। সেই কারণে আরবিসি আমাদের শরীরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে?
দেখো এরপরে ঘটনাটা কি ঘটে, প্রশ্ন হচ্ছে ছেলে বা মেয়েদের অনেক সময় কি হয়, বিশেষ করে সন্তানের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। হ্যাঁ, চাইল্ডের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়, সন্তানের ব্লাড গ্রুপ কি হবে। এ প্রসঙ্গে কি হয়, প্রশ্ন মাঝে মাঝেই আসে, ন্যাচারালি মেন্সে আসবে, প্রিলিতে জীবনেও আসবে না। এটা হচ্ছে মাদারের ব্লাড, আর ধরে নিলাম আমরা এই সাইডে ফাদারের ব্লাড। সাপোজ একদিকে গেল মাদার আর একদিকে গেল ফাদার। মাদারের ব্লাড গ্রুপ কি কি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে, আর ও হতে পারে। আর বাবার ব্লাড গ্রুপ কি হতে পারে, বাবারও সেম, এ হতে পারে, বি হতে পারে, বাবার এ বি হতে পারে, আর ও। ক্লিয়ার? এছাড়া তো কোনো ব্লাড গ্রুপ হতে পারে না। ক্লিয়ার? এবার দেখো প্রশ্ন হচ্ছে যখন যখন মার ব্লাড গ্রুপ থাকবে এ আর বাবার ব্লাড গ্রুপ থাকবে এ, তাহলে সন্তান যে হবে তার ব্লাড গ্রুপ এ তো হবেই, প্লাস ও হতে পারে। ওকে, যখন মার ব্লাড গ্রুপ ও এ, বাবার ব্লাড গ্রুপ ও এ, ধরো মার ব্লাড গ্রুপ ও এ, বাবার ব্লাড গ্রুপ ও এ, তখন সন্তানের ব্লাড গ্রুপ এ ডেফিনেটলি হবে, বা এ যদি না হয় তাহলে ও হবে। কখনো বি হতে পারবে না, এ বিও হতে পারবে না, ও হতে পারবে না। ক্লিয়ার? যখন অনেক সময় সন্তান চুরি হয় এইভাবে সেটাকে মানে এনকোয়ারি করা হয়। তাহলে যখন মার ব্লাড গ্রুপ হবে বি আর বাবারও ব্লাড গ্রুপ হবে বি, তাহলে সন্তানের ব্লাড গ্রুপ কি হতে পারে। আবার বলি, যখন মার ব্লাড গ্রুপ হবে, আচ্ছা আমি আগে ওপরের সিরিজটা কমপ্লিট করি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। যখন মার ব্লাড গ্রুপ হবে বি আর বাবার ব্লাড গ্রুপ হবে এ, মানে মার হবে বি আর বাবার হবে এ, তখন সন্তানের কি হতে পারে, সন্তানের হতে পারে এ, সন্তানের হতে পারে বি, সন্তানের হতে পারে এ বি, আর সন্তানের হতে পারে ও। ক্লিয়ার? মানে মার যখন হবে বি আর বাবার যখন হবে এ, তখন সন্তানের যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা এ অথবা বি অথবা এ বি অথবা ও হতে পারে। প্রশ্ন হচ্ছে যখন মায়ের ব্লাড গ্রুপ হবে এ বি আর বাবার ব্লাড গ্রুপ হবে এ, তখন কি হতে পারে, তখন হতে পারে এ অথবা বি অথবা এ বি। মনে রাখবে কখনো ও আসবে না, কখনো ও আসবে না। যখন মায়ের ব্লাড গ্রুপ হবে ও আর বাবার হবে এ, তখন কি হয়, অলওয়েজ সন্তানের ব্লাড গ্রুপ হবে এ অথবা ও, কখনো এ বি আসবে না। ক্লিয়ার? এবার আসো, যখন যদি ওপরেরটা বুঝে যাও তাহলে দ্বিতীয়টাও খুব তাড়াতাড়ি তোমরা পেরে যাবে। কি, যখন মার ব্লাড গ্রুপ হবে এ, বাবার হবে বি, তখন সন্তানের কি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে, আর ও হতে পারে। যখন মায়ের ব্লাড গ্রুপ বি আর বাবারও ব্লাড গ্রুপ বি, তখন সন্তানের হতে পারে বি অথবা ও। যখন মায়ের ব্লাড গ্রুপ এ বি আর সন্তানের ব্লাড গ্রুপ বি, তখন বাবার ব্লাড গ্রুপ বি, তখন সন্তানের ব্লাড গ্রুপ কি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, আর কি হতে পারে, এ বি হতে পারে। আর যখন মার ব্লাড গ্রুপ ও আর বাবার হচ্ছে বি, তখন সন্তানের ব্লাড গ্রুপ হয় বি হবে, নয় ও হবে। তারপরে দেখো, যখন মায়ের ব্লাড গ্রুপ এ আর বাবার ব্লাড গ্রুপ এ বি, তখন কি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, আর এ বি হতে পারে। আর যখন মার ব্লাড গ্রুপ বি আর বাবার ব্লাড গ্রুপ এ বি, তাহলে কি হতে পারে, তখন হতে পারে এ অথবা বি অথবা এ বি। আর যখন মারও এ বি বাবারও এ বি, তখন কি হতে পারে, এ অথবা বি অথবা এ বি। আর যখন মার ব্লাড গ্রুপ ও আর বাবার ব্লাড গ্রুপ এ বি, তখন কি হতে পারে, তখন হতে পারে হয় এ অথবা বি। মনে রাখো, যদি সন্তানের ব্লাড গ্রুপ বি হয় তাহলে সেই সন্তানের মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে দেখো, যখন মায়ের ব্লাড গ্রুপ ও
আর যখন বাবার ব্লাড গ্রুপও মায়ের ব্লাড গ্রুপ এ আর বাবার ব্লাড গ্রুপ ও, তখন ঘটনাটা কি ঘটে? তখন সন্তানের ব্লাড গ্রুপ তো এ হতে পারে অথবা কি হতে পারে, ও হতে পারে। যখন মায়ের বি আর বাবার ও, তখন সন্তানের ব্লাড গ্রুপ হতে পারে বি অথবা বাবার ও। যখন মায়ের এ বি আর বাবার ও, তখন কি হতে পারে এ অথবা বি। আর যখন মায়ের ব্লাড গ্রুপ ও আর বাবার ও, তখন ডেফিনেটলি সন্তানের ব্লাড গ্রুপ কি হবে? ও। টেবিল ক্লিয়ার? টেবিল প্রত্যেকের ক্লিয়ার? দাদা প্লাস মাইনাসের ব্যাপারটা কি? 3 নম্বরটা আর একবার বলো। প্লাস আর মাইনাসের ব্যাপার আমি তো তেমন দিইনি। বুঝতে পারছিস না হয়তো, তুই মাঝখানে বেরিয়ে গেছিলি, আর একবার তুই রিপিট দেখে নিবি, তারপর প্রবলেম হলে আমি বলে দেবো। দেখো 3 নম্বর যেটা বলছে, মায়ের যদি এ হয় আর বাবার যদি এ বি হয়। দেখো এ আর বি যখন বাবার আছে, তাহলে সন্তানের শুধু এও হতে পারে, শুধু বিও হতে পারে। সেখানে আমি বললাম সন্তানের এ হতে পারে, বিও হতে পারে। আর কি, যেখানে এ আছে আর বি আছে সেখানে তো এ বি তো ডেফিনেটলি হবে, সুতরাং এ বিও হতে পারে। যখন বাবার হবে বি আর মায়ের আছে বি আর বাবার আছে এ বি, কী ঘটনা ঘটবে? বাবার এ বি থাকার জন্য সন্তানের এ হতে পারে, বিও হতে পারে, আবার সন্তানের কি হতে পারে? এ বিও হতে পারে। আবার যখন বাবার আছে এ, বাবারও আছে এ বি আর মারও আছে এ বি, মনে রাখবি যখন বাবারও এ বি আর মারও এ বি, তখন ঘটনাটা কি ঘটে? বাবার এ বি থাকার কারণে সন্তানের বা মারও এ বি থাকার কারণে সন্তানের এ বি দুটোই হতে পারে, অথবা এ বি একসাথেই হতে পারে বা আলাদাও হতে পারে। আর যখন ও মায়ের থাকে আর বাবার থাকে এ বি, তখন কি হয়? ক্রস ম্যানিপুলেশন হয় রক্তের। ঘটনাটা কি হয়?